গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 16 নভেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক চিকে। আজকে এবং আগামীকাল যাদের যাদের ক্লার্কশিপ এক্সাম রয়েছে পার্ট 1 অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম, তাদের সবার জন্য নলেজ অ্যাকাউন্টের তরফ থেকে শুভেচ্ছা রইল। তোমাদের আহ, আহ, পরীক্ষা খুব ভালো হোক। তোমরা যথেষ্ট পরিশ্রম করেছো, আশা করি তোমাদের পরিশ্রম বৃথা যাবে না। সবাই খুব ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্সের। আইএফএফআই 2024-এ সত্যজিৎ রায়ের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেতে চলেছেন? ফিলিপ নায়েস আইএফএফআই 2024-এ সত্যজিৎ রায়ের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন। ফিলিপ নয়েস সল্ট, প্যাট্রিয়ট গেমস এবং দ্য বোন কালেক্টরের মতো চলচ্চিত্রের জন্য বিখ্যাত। ঠিক আছে, 55 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে তিনি সত্যজিৎ রায়ের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন। মাইকেল গ্রেসি পরিচালিত ব্রিটিশ পপ গায়ক রবি উইলিয়ামসের আধা আত্মজীবনীমূলক চলচ্চিত্র বেটার ম্যান এর এশিয়া প্রিমিয়ারের মাধ্যমে আইএফএফআইটা 2024টা শুরু হয়েছিল। আর এই ফিলিপ নয়েস ইনি কিন্তু অস্ট্রেলিয়ান ফিল্ম ডিরেক্টর, আরও একবার বলে দিলাম। 20 থেকে 28 নভেম্বর পর্যন্ত এটা মানে চলছে, রানিং মানে হবে। ঠিক আছে, এটা গোয়াতে অনুষ্ঠিত হবে। তো ইনি পাবেন এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তারপরে ভারত সরকারের সম্প্রতি কোন 5টা ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে? এটা তোমাদের আগেও একবার আলোচনা করেছি, আরও একবার এটা নিউজে আছে, তাই এটাই তোমাদের কোয়েশ্চেনটা এইভাবে দিয়েছি। ভারত সরকার সম্প্রতি মারাঠি, বাংলা, পালি, প্রাকৃত আর অসমিয়া এই 5টা ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। তো এটা নিয়ে ডিটেলস একটু বলতে হবে আমাকে, আগেরবারে ততটা ডিটেলস তোমাদেরকে বলিনি। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় শাস্ত্রীয় ভাষার এখন আমাদের ছিল 6টা আগে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এখন টোটাল 11টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হলো। ঠিক আছে, এর আগে তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়ালাম আর ওড়িয়া এইগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল। এখন আরও এই 5টা নিয়ে এখন টোটাল 11টা আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ভারতের মধ্যে তামিল ভাষা প্রথম ভাষা হিসেবে 2004 সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায়। সংস্কৃত ভাষা 2005 সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায়। কন্নড় ভাষা আর তেলেগু ভাষা 2008 সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায়। মালায়ালাম ভাষাটা 2013 সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায়। উড়িয়া ভাষা 2014 সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায়। আর দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের 6টা সরকারি ভাষা রয়েছে, মনে রাখবে। এর সাথে সাথে এটাও পাশাপাশি মনে রাখবে, সম্মিলিত জাতিপুঞ্জের 6টা সরকারি ভাষা আছে: আরবি, চীনা, ইংরাজি, ফরাসি, রাশিয়ান আর স্প্যানিশ। ঠিক আছে, আর ইংরেজি আর ফরাসি এগুলো হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয় দাপ্তরিক কাজের ভাষা। ভারতীয় সংবিধানের ধারা 344(1) এবং 351 অনুযায়ী অষ্টম তফসিলে এই 22টা ভাষা রয়েছে। তফসিলি এই 22টা ভাষা রয়েছে, যেমন ধরো অসমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোড়ো, সাঁওতালি, মৈথিলি আর ডোগরি। যদিও এই ভাষাগুলোর মধ্যে 14টা প্রাথমিকভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা ছিল, আর বাকি ভাষাগুলো পরবর্তী পরিবর্তনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। সেগুলো একবার আমরা দেখে নিই। 1967 সালে 21তম সংশোধনী আইন দ্বারা সিন্ধি ভাষাটাকে যুক্ত করা হয়েছিল। তারপরে 1992 সালের 71তম সংশোধনী আইন দ্বারা কোঙ্কনি, মণিপুরি, নেপালি এগুলো অন্তর্ভুক্ত হয়েছিল। বোড়ো, ডোগরি, মৈথিলি আর সাঁওতালিকে 2003 সালের 92তম সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল, যেটা 2004 সালে কার্যকর হয়েছিল। ধারা 344-এ কি বলা হয়েছে এগুলো একবার চট করে দেখে নাও। সরকারি ভাষা সম্পর্কিত সংসদের কমিশনার কমিটি, ভাষা সংক্রান্ত যতগুলো ধারা রয়েছে। ধারা 345-এ একটা রাজ্যের সরকারি ভাষা বা ভাষাসমূহ সম্পর্কে বলা আছে। ধারা 346-এ এক বা অন্য রাজ্যের মধ্যে বা একটি রাজ্য এবং রাষ্ট্রের মধ্যে যোগাযোগের জন্য সরকারি ভাষার কথা বলা হয়েছে। 347-এ একটা রাজ্যের জনসংখ্যার একটি অংশ যারা কথ্য ভাষা সম্পর্কিত বিশেষ বিধান দিয়েছে সেইটা বলা আছে। 348-এ বলা আছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং আইন বিল ইত্যাদির জন্য কোন ভাষা ব্যবহার করা হবে না হবে। ধারা 349-এ ভাষা সংক্রান্ত কিছু আইন প্রণয়নের জন্য বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে। ধারা 350-এ অভিযোগের প্রতিকারের জন্য উপস্থাপনায় ব্যবহার করা ভাষার কথা বলা হয়েছে। 350-এতে প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় শিক্ষার সুবিধার কথা বলা হয়েছে। ধারা 350-বিতে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ কর্মকর্তার কথা বলা হয়েছে। ধারা 351-এ হিন্দি ভাষার বিকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সটাও পাবলিশ হয়ে গেছে, তোমরা ইবুক সেকশন থেকে ওটা কালেক্ট করে নিতে পারবে।
আর জানুয়ারি থেকে জুলাই যে কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে, সেটা তোমাদের সামনে যাদের যাদের পরীক্ষা রয়েছে তারা এটা কালেক্ট করতে পারো, এই বুক সেকশানে এটা আছে তোমাদের। এছাড়া জিকে ব্যাংক তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারো, 2000 MCQs উইথ 80 মক টেস্ট উইথ এক্সট্রা কি পয়েন্টস। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফ্রিতে দেওয়া রয়েছে, ফ্রি উইকলি টেস্ট সেকশানে, ওখান থেকে প্র্যাকটিস করো মক টেস্ট হিসাবে। আর স্ট্যাটিক জিকেগুলো তোমাদের মক টেস্ট হিসাবে দেওয়া আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তো এগুলো তোমরা এই ইবুক সেকশনের ওপরে এই যে টেস্ট সিরিজ অপশানটা রয়েছে এখান থেকে পেয়ে যাবে। এছাড়া বর্তমানে আমাদের যে পেড ব্যাচগুলো রানিং সেগুলো হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, জিডি, এমটিএসসি, এইচএসএল, এনটিপিসি, তারপর ডাব্লিউবিপি, কেপি, এগুলোর প্রিপারেশনের জন্য চ্যাপ্টার ওয়াইজ একদম সিলেবাস ভিত্তিক তোমাদের ক্লাস, মক টেস্ট সব কিছু একটা জায়গায় পেতে তোমরা অবশ্যই এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। ক্লার্কশিপের প্রিলিয়ার মেনেরও ব্যাচ এখানে তোমাদের ইন্টিগ্রেটেড ব্যাচ এটা চলছিল। তো 9593430522 এটা আমাদের হেল্পলাইন নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে এগুলোতে ডিটেলস কোনো কোয়ারি থাকলে জিজ্ঞাসা করে অবশ্যই এগুলোতে জয়েন করে নিতে পারো। এছাড়া আলাদাভাবে ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এপি ফ্যানি, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, পরমাণু, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ, আর্যভট্ট, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, এগুলো তো তোমাদের রয়েইছে। নেক্সট কোয়েশ্চেন আমাদের, প্যারিস অলিম্পিকে সোনাজয়ী ইমান খেলিফকে মেডিকেল রিপোর্টে পুরুষ হিসাবে নিশ্চিত করা হয়েছে, ইনি কোন দেশের প্রতিনিধিত্ব করেন? প্যারিস অলিম্পিকে সোনাজয়ী ইমান খেলিফকে মেডিকেল রিপোর্টে পুরুষ হিসাবে নিশ্চিত করা হয়েছে, ইনি অ্যালজেরিয়ার প্রতিনিধিত্ব করেন। ইমানে খিলিফ একজন অ্যালজেরিয়ান পেশাদার বক্সার। তিনি 2024 গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের 66 কেজি বক্সিং ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। তারপরে প্রধানমন্ত্রী মোদী যে অনলাইন ভ্যাকসিন ব্যবস্থাপনা পোর্টালটি চালু করলেন তার নাম কি? এটার নাম হচ্ছে ইউইন। ইউইন পোর্টালটা ভ্যাকসিন আর ওষুধের ডিজিটাল রেকর্ড থাকার জন্য তৈরি করা হয়েছে। এটা গর্ভবতী মহিলা এবং জন্ম থেকে 17 বছর বয়স পর্যন্ত শিশুদের ভ্যাকসিন আর ওষুধের ডিজিটাল রেকর্ড রাখে। এই পোর্টালটা ভারতে ভ্যাকসিন ট্র্যাকিং এবং ব্যবস্থাপনার উন্নতি করে। নেক্সট, ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চল কমান্ডে কি ধরনের মেশিন পিস্তল চালু করা হয়েছে? আসমি নামের একটা মেশিন পিস্তল, এটা রিসেন্টলি চালু করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চল কমান্ডে। ঠিক দেখতে এরকম এটাকে, আসমি। এটা ডিআরডিওর সাথে মিলে কর্নেল প্রসাদ বানসুদ কর্তৃক তৈরি করা হয়েছে। হায়দ্রাবাদের একটা ভারতীয় কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে। এটা নিকট দূরত্বের যুদ্ধ এবং বিশেষ অভিযানের জন্য এটাকে ডিজাইন করা হয়েছে। এর ডিজাইন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ বানসুদ। ঠিক আছে, ডিজাইন 2020-তে হয়েছিল, তারপর থেকে এটা তৈরি করা হচ্ছে। আর ম্যানুফ্যাকচারার হচ্ছে লোকেশ মেশিনস লিমিটেড। ভারত সরকার সবুজ হাইড্রোজেন মিশন সেন্টার স্থাপনের জন্য কত টাকা বরাদ্দ করেছে? সবুজ হাইড্রোজেন মিশন সেন্টার স্থাপন করার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করেছে ভারত সরকার। লক্ষ্য হচ্ছে সবুজ হাইড্রোজেন উৎপাদন, সঞ্চয় আর ব্যবহারের মাধ্যমে উদ্ভাবন, টেকসইতে এবং শক্তি স্বনির্ভরতার বৃদ্ধি করা। সবুজ হাইড্রোজেন কাকে বলে? নবায়নযোগ্য হাইড্রোজেন বলা হয় সবুজ হাইড্রোজেনকেও, মানে এটা নবায়নযোগ্য হাইড্রোজেন নামেও পরিচিত। এই সবুজ হাইড্রোজেন জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে পুনর্নবীকরণযোগ্য শক্তি দ্বারা চালিত হয়, তাই এটা বায়ুমণ্ডলে কোনো দূষণকারী নির্গমন উৎপন্ন করে না, এবং এটা সবচেয়ে পরিষ্কার আর সবচেয়ে টেকসই হাইড্রোজেন। তারপরে 2024 সালে টাটা স্টিলে ভারতের সবচেয়ে বড় ব্লাস্ট ফার্নেস কোথায় চালু করা হয়েছে? উড়িষ্যার কালিঙ্গনগর। এখানে টাটা স্টিলে ভারতের সবচেয়ে বড় ব্লাস্ট ফার্নেস চালু করা হয়েছে। টাটা স্টিল তাদের দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসাবে উড়িষ্যার কলিঙ্গনগরে ভারতের সবচেয়ে বড় ব্লাস্ট ফার্নেস চালু করেছে, যেটা এই সাইটের মোট ক্ষমতা 3 MTPA থেকে 8 MTPA-তে বাড়িয়েছে। কলিঙ্গনগরে সম্প্রসারণ কাজটা মোট 27,000 কোটি টাকার বিনিয়োগে সম্পন্ন হয়েছে। তারপর ডক্টর জিতেন্দ্র সিং কোন বিমানবন্দরে ভারতের প্রথম স্বচালিত ভেতরের বায়ুমানের মান পর্যবেক্ষণ সুবিধার জন্য পবন চিত্র উদ্বোধন করেছেন? এটা উদ্বোধন করেছেন তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, ভারতের প্রথম বিমানবন্দর ভিত্তিক স্বচালিত ইনডোর এয়ার কোয়ালিটি মনিটরিং সুবিধা পবন চিত্র তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে উন্মোচন করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান আর প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর 1932 সালে প্রতিষ্ঠিত। এটা কেরালা রাজ্যের প্রথম বিমানবন্দর এবং 1991 সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ভারতের পঞ্চম আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরে 2024 সালের 19শে অক্টোবর নতুন দিল্লিতে ডক্টর আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে
প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা কর্মযোগী সপ্তাহর প্রাথমিক লক্ষ্য কি? এটার প্রাথমিক লক্ষ্য হচ্ছে সরকারি কর্মচারীদের ব্যক্তিগত এবং সাংগঠনিক ক্ষমতা বিকাশে উন্নতি করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19শে অক্টোবর নতুন দিল্লিতে ডক্টর আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে কর্মযোগী সপ্তাহ উদ্বোধন করেন। এই উদ্যোগে 2020 সালে চালু করা মিশন কর্মযোগীর সাথে সঙ্গতিপূর্ণ, মানে এই উদ্যোগটা 2020 সালে যে মিশন কর্মযোগী হয়েছিল সেটার সাথে। তো ভারতীয় মূল্যবোধ, বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে ভবিষ্যতের জন্য প্রস্তুত সরকারি কর্মচারী যাতে তৈরি করা যায় তার লক্ষ্যে এটা তৈরি করা। কর্মযোগী সপ্তাহের লক্ষ্য হচ্ছে ভারত জুড়ে সরকারি কর্মচারীদের শিক্ষা আর উন্নয়নকে আরো শক্তিশালী করা। শিগেরু ইশিবা সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শিগেরু ইশিবা। ক্যাপিটাল জাপানের টোকিও, প্রাইম মিনিস্টার শিগেরু ইশিবা, কারেন্সি জাপানিজ ইয়েন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখিনি। পলাশির যুদ্ধ হয়েছিল হচ্ছে 23শে জুন 1757 সালে। তানসেন কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন? এটা হয়ে যাবে আকবর। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? আর কোন রাজ্যের টাঙ্গাইল, কোরিয়াল আর গরদসারি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 15 নভেম্বর 2024-এর কোয়েশ্চেন্স আমাদের কি কি ছিল? আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কে? কি হবে? তৈয়ব ইকরাম। কে 2024 আইবিএসএফ পুরুষদের বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছে? পঙ্কজ আদবানি। কে 2024 আইবিএসএফ পুরুষদের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছে? মোহাম্মদ আসিফ। 2024 সালের ভারতীয় খেলাধুলা সম্মাননা অনুষ্ঠানে বর্ষসেরা কোচ এর পুরস্কার কে জিতেছেন? ছুমা শিরুর। ইন্টারন্যাশনাল অ্যানসিয়েন্ট আর্টস ফেস্টিভ্যাল 2024 কোথায় আয়োজিত হয়েছিল? নিউ দিল্লি। ভারতের কোন রাজ্যের নিঙ্গল চাক্কোবা উৎসব পারিবারিক ঐক্যের প্রতীক হিসাবে প্রাথমিকভাবে পালিত হয়? মণিপুরে। সম্প্রতি সংবাদ শিরোনামে আসা সিংহাচলম মন্দিরটা কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। প্রতি বছর জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? 11ই নভেম্বর। নতুন দিল্লিতে অনুষ্ঠিত FISU বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপের 10 মিটার এয়ার রাইফেল পুরুষ দলের ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন? উমা মহেশ। অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোরের অধীনে বিহারে কোথায় ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরি করা হচ্ছে? গয়া। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।